আসসালামু আলাইকুম। মেজারমেন্ট, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট 1 এই সাবজেক্টের ভিডিও ক্লাস। এই ক্লাসের এখন যেটা আলোচনা বিষয় সেটা হলো ড্যাম্পিং বা ড্যাম্পিং টর্ক। আমি আগে বলেছি যে বিভিন্ন যে ইনস্ট্রুমেন্ট আছে এই ইনস্ট্রুমেন্টের উপরে 3 ধরনের টর্ক কাজ করে। তার একটা হলো ডিফ্লেক্টিং টর্ক, কন্ট্রোলিং টর্ক, আর একটা হলো ড্যাম্পিং টর্ক। তো এখন ড্যাম্পিং টর্ক সম্পর্কে আলোচনা। ড্যাম্পিং টর্ক কি? যে টর্কের কারণে মুভিং সিস্টেমকে দ্রুত স্টেডি স্টেট কন্ডিশনে নিয়ে আসে অথবা স্থির কন্ডিশনে নিয়ে আসে। তো স্থির কন্ডিশনে না আসলে আসলে রিডিং নেওয়া সম্ভব না। যদি ড্যাম্পিং কম থাকে অসিলেট বেশি করবে, অসিলেশন করবে, কাঁপবে। আর যদি অনেক বেশি থাকে তো খুব ধীরে ধীরে এগিয়ে যাবে। তা আমি ড্যাম্পিং যে টর্ক তার শ্রেণীবিন্যাস আগে বলছি, বোর্ডে লিখেছেও। প্রথমত হলো আন্ডার ড্যাম্পিং বা আন্ডার ড্যাম্পিং, ওভার ড্যাম্পিং, ক্রিটিক্যালি ড্যাম্পিং। এই 3 ধরনের ড্যাম্পিং টর্ক আছে। আন্ডার ড্যাম্পিং টর্ক, ওভার ড্যাম্পিং টর্ক, ক্রিটিক্যালি ড্যাম্পিং টর্ক। 3 ধরনের টর্ক আছে। তো এখানে বলা হয়েছে আন্ডার ড্যাম্পিং টর্ক, ওভার ড্যাম্পিং টর্ক, ক্রিটিক্যালি ড্যাম্পিং টর্ক। এই 3 ধরনের ড্যাম্পিং টর্ক মুভিং সিস্টেমের উপর যখন প্রয়োগ করা হয় তো কোনটার ক্ষেত্রে কী ধরনের অ্যাক্টিভিটিস বা কার্য আমরা দেখতে পাই সে বিষয়ে একটু আলোচনায় আনতে চাচ্ছি। সেটা হলো যে এখানে একটা টর্ক ড্যাম্পিং টর্কের কার্ভ অঙ্কন করা হয়েছে। তাহলে এটা কি? ড্যাম্পিং কার্ভ। ফিগারটার নাম আমরা দিলাম হলো ড্যাম্পিং কার্ভ। এই ফিগারটা হলো ড্যাম্পিং কার্ভ। তার হলো 2টা আমরা অ্যাক্সিস দেখতে পাচ্ছি। একটা হলো আনুভূমিকভাবে যেটা দেওয়া আছে হরিজন্টাল, সেটা হলো এই বরাবর টাইম। আর ভার্টিক্যাল যেটা আছে সেটা হলো ডিফ্লেকশন। ডিফ্লেকশনের আরেকটা ডিফ্লেকশনের যে প্রকাশ সেটা থিটা দিয়ে করা হয়, অ্যাঙ্গেল দিয়ে করা হয়। তাহলে এই ক্ষেত্রে এই দিকে 0 থেকে শুরু করে এদিকে যত যাবে তত টাইম বৃদ্ধি হবে। এদিকে যত উচ্চতা যত বেশি হবে তত ডিফ্লেকশন বা বিক্ষেপ বেশি হবে। বিক্ষেপ অর্থাৎ পয়েন্টার প্রথম অবস্থা আদি অবস্থা থেকে যখন কিছু দূরে এগিয়ে যেতে থাকে ওইটাকে ডিফ্লেকশন অথবা বিক্ষেপ বোঝায়, বিক্ষেপ বলে। তাহলে এখানে একটা ডটেড লাইন দেখতে পাচ্ছি। ডটেড লাইনটাকে আমরা কি বলেছি? ডটেড লাইনটা সব সময় প্যারালালি আছে হরিজন্টাল যে অ্যাক্সিস আছে, অক্ষ আছে তার সাথে। অর্থাৎ এটা হলো স্টেডি ডিফ্লেকশন। মানে এই ডিফ্লেকশনের কোনো পরিবর্তন নাই, উঁচু নিচু নাই, একদম ফিক্সড, সবসময় এক জায়গায় ফিক্সড থাকে টাইমের সাথে সাথে। তাই প্রথমেই আমি আন্ডার ড্যাম্পিং নিয়ে, আন্ডার ড্যাম্পিং টর্ক সম্পর্কে কথা বলছি। সেটা হলো যে খেয়াল করো, আন্ডার ড্যাম্পিং টর্ক যখন ব্যবহার করবে তখন পয়েন্টার বা মুভিং সিস্টেম প্রচুর পরিমাণ অসিলেট করতে থাকবে এবং এক পর্যায়ে যে দেখা যায় যে কোনো না কোনো জায়গায় সে কী হবে?
স্থির হবে। তো সময় লাগবে অনেক বেশি, সময় লাগবে অনেক বেশি, অনেক বেশি সময় পরে পয়েন্টারটা বা কাঁটাটা স্থির অবস্থানে যাবে, তখন আমি রিডিং নিতে পারব। তাহলে দেখতে পাচ্ছি যে আন্ডার ড্যাম্পিং টর্ক অ্যাপ্লাই হলে পয়েন্টার স্থির অবস্থানে যাওয়ার আগে অনেক ভাইব্রেট করতে থাকে বা কাঁপতে থাকে, কাঁপতে এক পর্যায়ে যে সে স্থির অবস্থানে আসবে। তারপরে ওভার ড্যাম্পিং টর্কের ক্ষেত্রে কীরকম দেখব, যে যদি তুমি ওভার ড্যাম্পিং টর্ক অ্যাপ্লাই করো তাহলে পয়েন্টটা আস্তে 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 অগ্রসর হবে এবং এই যে টাইম এই লেভেলে দিয়ে সে, এটা আনুমানিক দেখানো হয়েছে, তো এটা আরও হয়তো দীর্ঘায়িত হতে বলা যায়। তাহলে এই অবস্থায় যে সে কী হবে, স্থির হবে। অর্থাৎ এই টাইম পরে এই পর্যন্ত টাইম যখন এই পর্যন্ত যাবে, টাইম যখন এই পর্যন্ত যাবে 0 থেকে, তখন আমি পয়েন্টারকে স্থির দেখতে পাবো, তখন রিডিং নেওয়া যাবে। তাহলে ওভার ড্যাম্পিংয়ের কী হলো, ওভার ড্যাম্পিং টর্ক যদি থাকে তাহলে পয়েন্টার খুব ধীরে ধীরে স্লোলি অ্যাডভান্স হবে, ডিফ্লেকশন দেবে এবং এক পর্যায়ে যে সে স্থির অবস্থানে আসবে। স্থির অবস্থানে যখন আসবে তখন আমি পয়েন্টারের রিডিং নিতে পারব। তাহলে এক্ষেত্রেও দীর্ঘ সময় লাগছে, অনেক বড় বেশি সময় লাগছে। আন্ডার ড্যাম্পিংয়ে দেখলাম যে অসিলেশন বেশি, এক পর্যায়ে যে কিন্তু সেই স্থির হচ্ছে, সেটার সময়ও অনেক বেশি। তো আরেকটা ড্যাম্পিং আছে যেটাকে আমি ক্রিটিক্যালি ড্যাম্পিং টর্ক অ্যাপ্লিকেশন ড্যাম্পিং বলছি। দেখো, ক্রিটিক্যালি ড্যাম্পিং টর্ক অ্যাপ্লাই করলে এই যে স্টিপি পয়েন্ট যেটা আছে সেটাই হলো পয়েন্টটার স্থির অবস্থা। তাহলে এই ক্ষেত্রে টাইম নেবে কতটুকু, অর্থাৎ এই পর্যন্ত টাইম নেবে হলো এই টাইম এফটিসি, এইটুকু, এখান থেকে শুরু করে এইটুকু টাইম নেবে। তো ওভার ড্যাম্পিং এবং আন্ডার ড্যাম্পিং দুইটার ক্ষেত্রে কিন্তু অনেক বড় সময় নিচ্ছে, লম্বা সময় নিচ্ছে, কিন্তু ক্রিটিক্যাল ড্যাম্পিংয়ের ক্ষেত্রে সময় কিন্তু অনেক কম নিচ্ছে, অনেক কম নিয়ে এই অবস্থানে যে সে স্থির হয়ে গেছে, তখন আমি রিডিং নিতে পারবো। তাহলে এই তিনটার সাথে তুলনা করলে সব থেকে কম পরিমাণ সময় কোনটাতে নিচ্ছে? ক্রিটিক্যালি ড্যাম্পিং টর্ক যদি অ্যাপ্লাই করা হয় তাহলে তাতে সব থেকে কম পরিমাণ সময় নিচ্ছে। তাহলে এই সব থেকে কম পরিমাণ সময় নিচ্ছে যেহেতু ক্রিটিক্যাল ড্যাম্পিং এবং এই জায়গায় অসিলেশন কম, ফলে আমরা বলতে পারি যে ক্রিটিক্যালি ড্যাম্পিং ইনস্ট্রুমেন্ট সব থেকে ভালো ইনস্ট্রুমেন্ট, দ্রুত রিডিং নেওয়া যায় এবং পয়েন্টার দ্রুত স্থির অবস্থানে চলে আসে। আবার টর্কের ক্ষেত্রে আমরা বলতে পারি ক্রিটিক্যালি ড্যাম্পিং টর্ক যদি সৃষ্টি করা যায় ইনস্ট্রুমেন্টের ভেতরে, তাহলে খুব দ্রুত কি হবে, পয়েন্টার স্থিত অবস্থানে চলে আসবে, স্থিত অবস্থায় চলে আসবে এবং ওই স্থিত অবস্থায় আমি রিডিং নিতে পারবো। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে ক্রিটিক্যাল ড্যাম্পিং টর্কই ইনস্ট্রুমেন্টে সর্বাধিক ব্যবহার করা যায় বা সর্বাধিক সুবিধা প্রদান করে। তো ক্রিটিক্যালি ড্যাম্পিং টর্ক যদি উৎপন্ন করা যায় তাহলে ইনস্ট্রুমেন্টে সর্বাধিক সুবিধা পাওয়া যাবে, পয়েন্টার দ্রুত স্থির অবস্থায় চলে আসবে আর পয়েন্টারটা অসিলেশন করবে না, অসিলেট করবে না, কাঁপবে না। এ হলো তোমার ড্যাম্পিং টর্কের এখন আমি আলোচনায় আনতে চাই যে কি কি পদ্ধতিতে ড্যাম্পিং টর্ক উৎপন্ন করা যায়। আগে ড্যাম্পিংয়ের শ্রেণীবিন্যাস করলাম, এবার ড্যাম্পিং টর্ক তৈরি করার পদ্ধতি কি কি আছে। ড্যাম্পিং টর্ক তৈরি করার পদ্ধতি হলো তিনটা। প্রথমত
এয়ার ফ্রিকশন ড্যাম্পিং, দ্বিতীয়ত এডি কারেন্ট ড্যাম্পিং, তৃতীয়ত ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং। অর্থাৎ প্রথমটা হলো বাতাসের সাথে ঘর্ষণজনিত যে ফোর্স আছে সেটা ব্যবহার করি। যখন আমি এক্ষেত্রে এই যে একটা এয়ার চেম্বার লাগবে, একটা পিস্টন লাগবে, আর এটা তো পয়েন্টার, আমি না লিখলেও সবাই তোমরা জানো এটা পয়েন্টার, এটা হলো স্কেল, এটা পয়েন্টার। মুভিং সিস্টেমের উপরে যদি ডিফ্লেক্টিং ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে সে চাইবে পয়েন্টারকে অসীম দূরত্বে নিয়ে যেতে বা ইনফিনিটিতে নিয়ে যেতে। এক কথায় আমরা বলবো যে প্রাথমিক অবস্থাতে সে মুভ করবে, একটু সরে যাবে। এই সরে যেতে গেলে যদি কন্ট্রোলিং টর্ক থাকে, কন্ট্রোলিং টর্ক তো আছেই, তার সাথে যে ধাক্কাধাক্কি হবে, ফলে পয়েন্টার দোদুল্যমান হবে অথবা কম্পন করবে। তো এটা ঠেকানোর জন্য আমরা ড্যাম্পিং টর্ক উৎপন্ন করবো। তো এই ক্ষেত্রে কিভাবে ড্যাম্পিং টর্ক উৎপন্ন করা হয় সেটা দেখানো হচ্ছে এয়ার ফ্রিকশন ড্যাম্পিং টর্ক। এটা একটা চেম্বার নিয়েছি, তার মধ্যে বাতাস আছে, এর ভিতরে পিস্টন লাগানো আছে এবং তার সাথে পয়েন্টার আছে, স্কেলের উপরে পয়েন্টার চলাচল করবে। এখন দেখো, যদি পয়েন্টারটা অসিলেট করতে চেষ্টা করে তাহলে এর ভিতরে যে বাতাস আছে, এখানে বাতাস চাপ দিতে এই পিস্টন বাতাসের উপর চাপ দিবে, বাতাস আবার পিস্টনের উপর চাপ দিবে, ফলে কি এই পয়েন্টার এই পিস্টনকে অত দ্রুত অসিলেট করতে দিবে না, নড়াচড়া করতে দিবে না, ফলে পয়েন্টার স্থির অবস্থানে বা মুভিং সিস্টেম একটু তাড়াতাড়ি সেই স্থির অবস্থানে চলে আসবে। তাহলে এইভাবে এয়ার ফ্রিকশন ড্যাম্পিং তৈরি করা হয়। দ্বিতীয় অবস্থানে আছে এডি কারেন্ট ড্যাম্পিং। এডি কারেন্ট ড্যাম্পিং এই যে এখানে আছে একটা ডিস্ক আছে, ম্যাগনেটিক ডিস্ক, মানে এই যে চুম্বক অ্যালুমিনিয়াম ডিস্ক দেওয়া হয়, যে কর্তন করলে এর মধ্যে চুম্বক উৎপন্ন হবে, বা লোহার ডিস্ক দেওয়া হবে। আর এই যে এটা হলো চুম্বক, এটা চুম্বক, একটা নর্থ পোল আর একটা সাউথ পোল, অশ্বক্ষুর আকৃতির চুম্বক, দুইটা পোল কাছাকাছি আছে। এর মধ্যে কি আছে? এর মধ্যে ডিস্ক আছে। যখন স্প্রিং এ বসে, যখন এই পয়েন্টার দোল খেতে থাকবে, তখন কিন্তু ডিস্কটাও দোল খেতে থাকবে, তাই তো? ডিস্কটা দোল খেতে থাকবে। ডিস্ক যখন দোল খেতে থাকবে তখন এর মধ্যে কি আছে? চুম্বক বলরেখা আছে না? এইগুলি হলো চুম্বক বলরেখা। এগুলি চুম্বক বলরেখা, দেখেন আই দিয়ে প্রকাশ করা, চুম্বক বলরেখা। তাহলে চুম্বক বলরেখাকে কর্তন করবে। চুম্বক বলরেখাকে যখন ওই ডিস্ক কর্তন করবে তখন তার মধ্যে একটা কারেন্ট উৎপন্ন হবে। সেই কারেন্টের নাম কি? এডি কারেন্ট। এডি কারেন্টের কারণে ফ্লাক্সের মধ্যে এডি কারেন্টের কারণে ডিস্কের মধ্যে আরেকটা ফ্লাক্স উৎপন্ন হয়। সেই ফ্লাক্সের নাম হলো এডি কারেন্ট ফ্লাক্স। তো এই যে এডি কারেন্টের জন্য যে ফ্লাক্স উৎপন্ন হলো, সে চুম্বকের যে ফ্লাক্স তার বিপরীত বিপরীত দিকে কাজ করবে। অর্থাৎ সে যদি উত্তর দিকে ধাক্কা দেয় তাহলে ড্যাম্পিং সিস্টেমের যে ফ্লাক্স উৎপন্ন হয়েছে ডিস্কে, সে দক্ষিণ দিকে ধাক্কা দিবে। অর্থাৎ সবসময় একটা অপরটার বিপরীতে কাজ করবে। এই বিপরীতে কাজ করবে, কাঁটা যত জোরে নড়বে এই ডিস্কও তত জোরে নড়বে, তত বেশি পরিমাণ ফ্লাক্স কর্তন করবে এবং সেখানে তত বেশি পরিমাণ ডিস্কের মধ্যে ফ্লাক্স উৎপন্ন হবে। সেই ফ্লাক্স প্রধান ফ্লাক্স অথবা ম্যাগনেটিক যে ফ্লাক্স আছে, চুম্বকের যে ফ্লাক্স আছে, সেই ফ্লাক্সের বিপরীতে কাজ করবে, ফলে দ্রুত ওই ডিস্ককে কি করবে? থামিয়ে দিবে এবং তার সাথে সংযুক্ত
পয়েন্টারকে দ্রুত স্থির অবস্থানে নিয়ে আসবে। এইভাবে করে এডি কারেন্ট ড্যাম্পিং তৈরি করা যায়। এডি কারেন্ট ড্যাম্পিং তৈরি করা যায়। তৃতীয়টা হলো ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং। এখানে এই ইনস্ট্রুমেন্টের সাথে একটা ট্যাঙ্কি সেট করে দেওয়া থাকে এবং তার মধ্যে এই যে পিস্টন আছে, পিস্টনের নিচে চাকতি লাগানো থাকে, তার মাথায় স্পিন্ডেল দেওয়া থাকে, স্পিন্ডেলের সাথে স্কেল থাকে। তো যখন মুভিং সিস্টেম বেশি ঘোরাঘুরি করবে, মানে ঘোরাফেরা করবে, তখন কি হবে? তখন ওই যে স্পিন্ডেলের সাহায্যে এখানে যে রডটা আছে সে ঘুরবে। ঘোরার বেলায় তার সাথে সংযুক্ত যে ডিস্ক, সেই ডিস্ক ফ্রিকশন, ভিতরে যে তেল আছে অথবা যে প্রবাহী আছে, সেই প্রবাহীর মধ্যে জোরে জোরে ঘুরতে পারবে না। আমরা ফ্রি একটা হুইলকে যত জোরে ঘোরাতে পারি, ও যদি একটা পানির মধ্যে দিয়ে অথবা একটা তেলের মধ্যে দিয়ে ঘোরাতে চাও, তখন কিন্তু আর অত জোরে ঘুরবে না। তাহলে এই ক্ষেত্রে কি হলো, এই যে ফ্লুইড আছে, যে এই ফ্লুইড এর কারণে ডিস্কের ঘূর্ণন কমিয়ে দিবে। আর ডিস্কের ঘূর্ণন কমিয়ে দিলে এর সাথে সংযুক্ত যে পয়েন্টার আছে তার অসিলেশনও কমিয়ে দিবে। অর্থাৎ এইভাবে সেই ক্ষেত্রে ড্যাম্পিং টর্ক উৎপন্ন করে দিবে। তাহলে ড্যাম্পিং টর্ক উৎপন্ন করার পদ্ধতি হলো তিনটা। একটা হলো এয়ার ফ্রিকশন ড্যাম্পিং, আর একটা হলো এডি কারেন্ট ড্যাম্পিং, আর একটা হলো ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং। এই জায়গাতে দুইটা জিনিসের মধ্যে কিন্তু গন্ডগোল পেকে যায়। কি গন্ডগোল পাকে? তোমাকে প্রশ্ন দেওয়া হলো যে ড্যাম্পিং কত প্রকার ও কি? তুমি যদি উত্তর দাও এয়ার ফ্রিকশন ড্যাম্পিং, ক্রিটিক্যাল ড্যাম্পিং, এয়ার ফ্রিকশন ড্যাম্পিং, এডি কারেন্ট ড্যাম্পিং, ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং, হলো না। ড্যাম্পিং এর পদ্ধতি কয় পদ্ধতিতে ড্যাম্পিং করা হয়? 3 পদ্ধতিতে করা হয়, যে 3টা লেখা আছে: এয়ার ফ্রিকশন ড্যাম্পিং, এডি কারেন্ট ড্যাম্পিং, ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং। ড্যাম্পিং এর শ্রেণীবিন্যাস করো বললে তখন আমরা কোনটা দিব? আগেরটা যেটা পড়ালাম, অর্থাৎ আন্ডার ড্যাম্পিং, ওভার ড্যাম্পিং, আর হলো ক্রিটিক্যালি ড্যাম্পিং। এই 3 ধরনের, এইটা 3টা হলো শ্রেণীবিন্যাস। প্রশ্ন আসে যে কোন ধরনের ড্যাম্পিং টর্ক ইনস্ট্রুমেন্টে বেশি ব্যবহার করা হয়? উত্তর কি হবে? উত্তর হলো ক্রিটিক্যালি ড্যাম্পিং টর্ক সব থেকে বেশি ব্যবহার করা হয়। এর সুবিধা কি? সুবিধা হলো যে পয়েন্টার দ্রুত স্টেডি স্টেট অবস্থায় চলে আসে বা স্থির অবস্থায় চলে আসে, ফলে কম সময়ে দ্রুততম সময়ের মধ্যে পয়েন্টারের রিডিং নেওয়া যায়। ঠিক আছে, এই হলো ড্যাম্পিংয়ের শ্রেণীবিন্যাস এবং ড্যাম্পিং সিস্টেমের শ্রেণীবিন্যাস। এখন আমি একটা সমস্যা বা অঙ্ক নিয়ে আলোচনা করছি। এখানে বলা আছে যে কোনো উভয়ের ক্ষেত্রে টিডি ইজ প্রপোর্শনাল টু আই স্কোয়ার, অর্থাৎ রিফ্লেক্টিং টর্ক কারেন্টের বর্গের সাথে সমানুপাতিক। তো এই ক্ষেত্রে একটা কারেন্ট আছে I1, সেটার মান হলো 10 অ্যাম্পিয়ার। বলা আছে যে এই 10 অ্যাম্পিয়ার কারেন্ট যখন প্রবাহিত হয় তখন ডিফ্লেকশন যায় হলো 90 ডিগ্রি, অর্থাৎ বিক্ষেপ দেয় 90 ডিগ্রি। যদি কারেন্ট 5 অ্যাম্পিয়ার করা হয় সেই ক্ষেত্রে ডিফ্লেকশন কত হবে? তো 2 ধরনের ইনস্ট্রুমেন্ট আমরা জানি, স্প্রিং কন্ট্রোল আর গ্র্যাভিটি কন্ট্রোল। স্প্রিং কন্ট্রোলের ক্ষেত্রে কত হবে, গ্র্যাভিটি কন্ট্রোলের ক্ষেত্রে কত হবে? 2 রকমের সিএস। তো 2 রকম আমরা বের করে দেব। প্রথমে স্প্রিং কন্ট্রোল, TD is proportional to I square, TC is proportional to theta। সেখান থেকে আমরা পাই theta is proportional to I square, proportional to I square। তাহলে এখানে যখন আমি মান বসাবো, তাহলে এখানে যে কনস্ট্যান্ট পাবো, প্রপোর্শনাল টু বদলের সমান দিলে একটা কনস্ট্যান্ট পাবো। এখানে যেহেতু স্প্রিং কন্ট্রোল কেএস দিয়ে বলেছে কিন্তু I স্কয়ার, তো এটা যদি 1 নম্বরের ক্ষেত্রে হয় theta 1 = KS I1 স্কয়ার। 2 নম্বরের ক্ষেত্রে যদি হয় তাহলে সেটা হলো KS I2 স্কয়ার।
ঠিক আছে, শুধুমাত্র থেটার জায়গায় 2 আর হলো I2 এর জায়গায় I2, থেটার জায়গায় 1 এই চিহ্নিত 1 নম্বর 2 নম্বর। এবার 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ দিই, 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ দিই, ভাগ দিলে আসে থেটা 2 বাই থেটা 1 ইকুয়াল টু ks I2 স্কয়ার আর ks I1 স্কয়ার। যেহেতু উপরে নিচে ks আছে, ks ভাগ, এখন থেটা 2 বাই থেটা 1 ইকুয়াল টু I2 স্কয়ার ভাগ I1 স্কয়ার। এখন দেখো থেটা 2 এখান থেকে আমি যদি মান বসাই দিই, অথবা এখান থেকে আরেকটা লাইন অন্যভাবে করা যাবে, থেটা 2 বাই 90 ডিগ্রি, থেটা 1 এর মান ইকুয়াল টু I2 স্কয়ার ভাগ I1 স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে ক্যালকুলেশন করলে মান আসলো 22.5 ডিগ্রি। তাহলে যদি 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করানো হয় তাহলে স্প্রিং কন্ট্রোলের ক্ষেত্রে কাটার ডিফ্লেকশন আসবে 22.5 ডিগ্রি। ঠিক আছে, 5 ডিগ্রি। তাহলে এটা গেল হলো স্প্রিং কন্ট্রোলের ক্ষেত্রে। বলেছে যে গ্র্যাভিটি কন্ট্রোলের ক্ষেত্রে আবার কত? তাহলে উভয় ক্ষেত্রে TD ইজ প্রপোর্শনাল টু I স্কয়ার, এটা বলাই আছে। তাহলে TC ইজ প্রপোর্শনাল টু sin থিটা, আগে দেখো থিটা ছিল আর DC ইজ প্রপোর্শনাল টু থিটা ছিল। আর গ্র্যাভিটি কন্ট্রোলের ক্ষেত্রে থিওরিতে আমরা পড়েছি TD ইজ প্রপোর্শনাল টু sin থিটা। এবার sin থিটা প্রপোর্শনাল টু I স্কয়ার। তাহলে সেখানে যদি আমি sin থিটা 1 ধরি বসাই, এখানে ইকুয়াল টু sin থিটা প্রপোর্শনাল টু জায়গায় যদি সমান চিহ্ন দিই তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আসবে। যেহেতু এটা গ্র্যাভিটি কন্ট্রোল তাহলে kg লিখলাম, kg। তাহলে kg I স্কয়ার, এখন sin থিটা 1 সমান হলো kg I1 স্কয়ার, sin থিটা 2 ইকুয়াল টু kg I2 স্কয়ার। দেখছো ডিফ্লেকশন যখন থিটা 1 তখন কারেন্ট I1, ডিফ্লেকশন যখন থিটা 2 তখন কারেন্ট হলো I2। এই I1 এবং I2 এবং ডিফ্লেকশন থিটা 1 এগুলো আগে থেকেই শর্তের মধ্যে দেওয়া আছে। এখানে এসে আবার এই 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ দিলাম। তাহলে sin থিটা 2 ভাগ sin থিটা 1 সমান kg I2 স্কয়ার ভাগ kg I1 হলো। এবার দেখো kg উপরে আছে নিচে আছে, উপরে নিচে ভাগ হয়ে গেল। এখন sin থিটা 2 ইকুয়াল বাই sin থিটা 1 ইকুয়াল টু I2 স্কয়ার ভাগ I1 স্কয়ার। এবার sin থিটা 2 ইকুয়াল টু এই sin থিটা 2 ইকুয়াল টু এইবার I2 স্কয়ার ভাগ I1 স্কয়ার ছিল, তার সাথে sin থিটা 1 গুণ হলো। আর মান বসিয়ে দিই, তাহলে I2 এর মান 5, তাহলে 5 স্কয়ার ইনটু sin থিটা 1 এর মান হলো 90 ডিগ্রি বসাই দিই। আমরা জানি sin 90 ডিগ্রির মান হলো কত? 1। তাহলে পরের লাইনে আমরা বসাই যে এটার মান হলো 1, এটা 5 আছে 25 আর 10 আসে 100, 25 বাই 100, তাহলে ভাগ দিলে হলো 0.25। এটা কিসের মান? sin থিটা 2 এর মান 0.25। sin থিটা 2 এর মান হলো 0.25। তাহলে আমি থিটার মান বের করব। থিটা 2 সমান হলো sin ইনভার্স 0.25, এই যে sin ইনভার্স 0.25 দিয়েছি। এটা যদি আমি ক্যালকুলেশন করি 14.47 ডিগ্রি আসবে। গ্র্যাভিটি কন্ট্রোলের ক্ষেত্রে কারেন্ট ডিফ্লেকশনের মান আসলো কত? 14.47 ডিগ্রি। দেখো এই জায়গায় একটা পার্থক্য, স্প্রিং কন্ট্রোলের ক্ষেত্রে যদি 5 অ্যাম্পস প্রয়োগ করো তাহলে সেক্ষেত্রে অ্যাঙ্গেল আসবে 22.5 ডিগ্রি। আর যদি এখানে অ্যান্সারটা লিখে দিই, অ্যান্সারটা কয়ের ক্ষেত্রে থিটা 2 সমান হলো 22.5 ডিগ্রি, আর কয়ের ক্ষেত্রে থিটা 2 সমান কত? 14.47 ডিগ্রি। এটা কি? এটা হলো অ্যান্সার। এটা অ্যান্সার কেমন? তাহলে আমি এই প্রবলেমটা
করার জন্য তোমাদেরকে উপদেশ দিচ্ছি। এবং এই একটা অঙ্ক যদি বুঝে সুঝে খুব সুন্দর মতো করতে পারো তাহলে এটা কনফার্ম। কি কনফার্ম? পরীক্ষায় আসার ক্ষেত্রে এই অঙ্কই আসবে। দেখা গেল যে হয়তো সামান্য পরিবর্তন হতে পারে। কি পরিবর্তন? কারেন্টটা হয়তো 5 অ্যাম্পিয়ারের জায়গায় 6 অ্যাম্পিয়ার দিব বা 7 অ্যাম্পিয়ার দিব, 10 অ্যাম্পিয়ারের জায়গায় হয়তো 8 অ্যাম্পিয়ার দিব। এই ধরনের পরিবর্তন আসতে পারে। অ্যাঙ্গেল 90 ডিগ্রির জায়গায় হয়তো 60 ডিগ্রি দিব। এছাড়া মেজর কোনো পরিবর্তন হবে না। এর একেবারে হুবহু যে ডাটাগুলো দেওয়া আছে এই ডাটা দিয়ে প্রায়ই অঙ্ক পড়ে এবং এই বোর্ডে অনেক কয়বার পড়েছে। এই অনেক কয়বার হচ্ছে দেখো 4 সালে পড়েছে, 6 সালে পড়েছে, 13 সালে পড়েছে, 15 সালে পড়েছে, তারপরে 17 সালে রেফার্ডে পড়েছে, আবার হলো ফাইনালে পড়েছে, 18 সালের রেফার্ডে পড়েছে, 19 সালে পড়েছে। তাহলে এখন আবার তো পড়ার সম্ভাবনা নাকি? আবার পড়ার সম্ভাবনা। এই অঙ্কটাই বারবার করে করবে, এটা তোমাদের প্রতি আমার সাজেশন। এইটা যদি ভালো মতো রপ্ত করতে পারো তাহলে এই জায়গার এই অঙ্কটার মার্ক তোমরা ফুল পেয়ে যাবে। তা আমি সকলকেই আজকের ক্লাসের এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ক্লাসের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।